যে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর আগের মতো প্রফিট করতে পারছে না। আমরা যদি করোনা পরবর্তী সময় থেকে দেখি, বেশ কয়েকবার ওষুধের দাম বেড়েছে এবং এটা নিয়ে পত্রপত্রিকায়ও যথেষ্ট লেখালেখি হচ্ছে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। ধরুন 2022 সালে 1 কেজি এজিথ্রোমাইসিনের দাম ছিল $140, আজকে 2024 সালে এসে সেটা $190 এসে পৌঁছেছে। অর্থাৎ আপনি দেখুন যে কি হারে এটার দামটা বেড়েছে। এবার আসুন, সারা দুনিয়াতে অনেক নিয়ম নীতির পরিবর্তন হচ্ছে। চায়না গত ডিসেম্বরের 1 তারিখ থেকে তাদের অ্যালুমিনিয়াম ফয়েল বিদেশে রপ্তানির ক্ষেত্রে আগে 13% ট্যাক্স রিবেট দিত, সেটা কিন্তু আর দিচ্ছে না। অর্থাৎ 13% দাম কিন্তু অটোমেটিক্যালি ফয়েলের বেড়ে গেল। বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের প্যাকেজিং ম্যাটেরিয়ালের জন্য ফয়েল একটি অত্যন্ত ইম্পর্টেন্ট এলিমেন্ট এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে আসে চায়না থেকে, সেটার দাম কিন্তু বেড়ে গেল। এবার আসুন, আমাদের জ্বালানি তেল, সেটাও অনেক সময় আমাদের ডিস্ট্রিবিউশনের যে গাড়িগুলো চলছে সেখানে একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আমাদের অভ্যন্তরীণ জেনারেটরগুলো চলছে, আমাদের অভ্যন্তরীণ পরিচালনা ব্যয়, সব মিলিয়ে হুহু করে কিন্তু এই পরিচালনা ব্যয় সহ অন্যান্য র ম্যাটেরিয়ালসের, প্যাকেজিং ম্যাটেরিয়ালসের দাম বাড়ছে। বিধায় ওষুধ কোম্পানিগুলো অনেকটা বাধ্য হয়েই ওষুধের দাম বাড়াতে হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, প্রায়শই পত্রিকায় এখন রিপোর্ট হচ্ছে যে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর আগের মতো প্রফিট করতে পারছে না বা তাদের প্রফিট মার্জিন দিনকে দিন কমে আসছে। এটা মিন করে যে পরিচালনা ব্যয়সহ অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে তারা যদি এখন তাদের প্রোডাক্টের দাম সমন্বয় না করে, তবে তারা একটা প্রতিযোগিতায় পড়ে যাবে, তাদের বিজনেস ইন দ্য লং রানে হ্যাম্পার হওয়ার চান্স থাকবে। অতএব এটা না বাড়ানোর আর বিকল্প থাকছে না। ওষুধ কোম্পানিগুলোর বিকল্প না পেয়ে এটা ব্যবসাটাকে কন্টিনিউ করার জন্য তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছে।